বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12ই সেপ্টেম্বর 1994-তে জন্মগ্রহণ করেন। 12 সেপ্টেম্বর 1994, সরি 1894, 12ই সেপ্টেম্বর 1894-তে জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন 1 নভেম্বর 1950। এই দুটো ইনফরমেশন আমি আর লিখে দিলাম না। তার জন্মস্থান কোথায়, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। 24 পরগনায় জন্মস্থান, 24 পরগনা। আমি একটু লিখে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে জন্ম, তারপর হচ্ছে জন্মস্থান, তারপর জানবো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। এই তিনটে ইনফরমেশন। তাহলে প্রথমত বলেন তো জন্মস্থান কত, জন্ম কত বলছি? 12ই সেপ্টেম্বর 1894। 12 সেপ্টেম্বর 1894। কোথায় জন্মগ্রহণ করেছেন? এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। 24 পরগনা। 24 পরগনায়, 24 পরগনায় তিনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, ব্যারাকপুর গ্রাম, 24 পরগনা জন্মগ্রহণ করেছেন। ব্যারাকপুর গ্রাম, 24 পরগনায় জন্মগ্রহণ করেছেন। মৃত্যুবরণ করেন কবে? 9 নভেম্বর 1950। 9 নভেম্বর 1950 মৃত্যু। 9 নভেম্বর 1950, 9 নভেম্বর 1950-এ তিনি মৃত্যুবরণ করেন। পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস এটাও 24 পরগনাতে, যদি এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না। পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী। এগুলো খুব নর্মাল। তিনি প্রবাসী পত্রিকায় তার লেখা প্রথম গল্প উপেক্ষিতা, এই উপেক্ষিতা প্রকাশ পায় প্রথম তার যে গল্প। তাহলে তো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তার লেখা, তার রচিত প্রথম গল্প কোনটি, বা প্রথম লেখা আমরা বলতে পারি প্রথম লেখা। এই প্রথম লেখা তিনি প্রথমেই অল্প বয়সে তিনি একটা গল্প লিখেছেন, যেটার নাম হচ্ছে উপেক্ষিতা। উপেক্ষিতা, তাহলে এটা কি? উপেক্ষিতা, এটা একটা গল্প। উপেক্ষিতা, এটা একটা গল্প। ঠিক আছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়? উপেক্ষিতা, এটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। প্রবাসী পত্রিকায় এটি প্রকাশিত হয়। প্রবাসী পত্রিকায় এই উপেক্ষিতা গল্পটি সর্বপ্রথম কি হয়? প্রকাশিত হয়। বুঝতে পেরেছেন? এর মাধ্যমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে লেখার জগতে তিনি কি করেন? প্রবেশ করেন। তার রচিত বিখ্যাত অনেকগুলো উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলোর নাম নিশ্চয়ই আপনারা জানেন, বা না জানলেও অন্তত নাম ভালো করে এই উপন্যাসগুলো শুনেছেন। তার নাম, উপন্যাসগুলোর নাম আপনারা শুনেছেন। প্রথমত তিনি তার প্রথম রচিত যে উপন্যাস পথের পাঁচালী, এইটার নাম সবাই শুনছেন, শোনা উচিত। পথের পাঁচালী, পথের পাঁচালী। এই পথের পাঁচালী উপন্যাস, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। পথের পাঁচালী উপন্যাস বাঙালি জীবনের একটা যথার্থ এপিক বলা হয় এটিকে, এবং এটি বিচিত্রা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয়? পথের পাঁচালী কোন পত্রিকায়? বিচিত্রা পত্রিকায়। বিচিত্রা পত্রিকায় পথের পাঁচালী উপন্যাস প্রকাশিত হয়। বিচিত্রা পত্রিকায় সর্বপ্রথম পথের পাঁচালী উপন্যাস কি হয়? এটি প্রতিষ্ঠিত হয়, এবং বাংলা সাহিত্যের প্রকৃতি নির্ভর শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় এটা। বাংলা সাহিত্যের নেচার, প্রকৃতি রিলেটেড প্রথম উপন্যাস এই পথের পাঁচালী উপন্যাস। এবং এই উপন্যাসটি এতই জনপ্রিয় যে উপন্যাসটি ফার্সি, তারপর হচ্ছে ইংরেজি ভাষায় উপন্যাসটি প্রকাশিত হয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রগুলোর ভিতরে রয়েছে অপু, রয়েছে দুর্গা। হ্যাঁ, আপনারা এটার জন্য মুভিও পাবেন ইউটিউবে, আপনি চাইলে সময় থাকলে আপনি দেখে নিতে পারেন। হরিহর, হরিহর, হরিহর। এই উপন্যাসটাকে আমরা তিনটে ভাগে উপন্যাসটাকে ভাগ করা হয়েছে। এরপর হচ্ছে সর্বজয়া, সর্বজয়া, এবং লাস্ট আরেকটা বৃদ্ধ ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে ইন্দিরা ঠাকুরুন। আমরা এখানে সহজে ইন্দিরা লিখলাম, ইন্দিরা ঠাকুরুন না লিখি। বুঝতে পেরেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শুধু বিখ্যাত উপন্যাস না, গোটা বাংলা সাহিত্যের এটা একটা বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করা হয়। উপন্যাসটা তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের নাম হচ্ছে বল্লালী বালাই। প্রথম যেটা, এটা প্রথম থেকে ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত যেটা, এটার নাম দেওয়া হয়েছে বল্লালী বালাই। তো বল্লালী বালাইয়ের ভেতরে দেখানো হয়েছে যে নিশ্চিন্তপুর গ্রামের দরিদ্র ব্রাহ্মণ, এই দরিদ্র ব্রাহ্মণ পরিবারকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে অপু দুর্গা, এরা হচ্ছে ভাই বোন, এরা ভাই বোন। এবং এদের পরিবারের মধ্যে তখন এই পরিবারের মধ্যে হরিহর ছিল, সর্বজয়া ছিল, অপু ছিল, দুর্গা ছিল, এবং বৃদ্ধা ইন্দিরা ঠাকুরুন ছিল। প্রথম অংশে অর্থাৎ বল্লালী বালাই যেটা, এখানে প্রথম থেকে ষষ্ঠ পরিচ্ছেদের ভিতরে দারিদ্রিক যে অভাব অনটন, এই জিনিসটা দেখানো হয়েছে। এবং একই সাথে দেখানো হয়েছে এই যে অপু দুর্গা শৈশবে আম পেরে খাওয়া, আমরা ছোটবেলায় কি করতাম? আম পাড়তাম, আম পাড়ে ওটা আবার লবণ মরিচ দিয়ে খাইতাম, তাই না? গাছে উঠে যেতাম, এর জিনিস নিয়ে চলে আসতাম, ওর জিনিস নিয়ে চলে আসতাম, কারো গাছের নিচে আম পড়লে সেটা নিয়ে চলে আসতাম। এইসব শৈশবের যে সৌন্দর্য, এগুলো তুলে ধরা হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরা হয়েছে, এই যে ইন্দিরা ঠাকুরুন,
তার যে সর্বজয়ার প্রতি তার যে সর্বজয়া ইন্দিরা ঠাকুরুনকে যে অবহেলা করতো, সর্বজয়া নিজের হচ্ছে অভাবের সংসার, সে অভাবের সংসারে ইন্দিরা ঠাকুরুন থাকে, তাকে সে সহ্য করতো না। তো ইন্দিরা ঠাকুরুনের তো কেউ নাই, তখন সে তাদের ঘরে আশ্রয় নিয়েছে, কয়দিন এই ঘরে থাকে, কয়দিন এর বাড়িতে যায়, ওই বাড়িতে যায়, এইভাবে। তো হরিহরের সংসারে চলা যে সংগ্রাম, যে সামাজিক যে গ্রামের যে বাস্তবতা, সেই বাস্তবতাগুলো এখানে তুলে ধরা হয়েছে। দুই নম্বরে যে অংশটা, 2 নম্বর অংশটা হচ্ছে সপ্তম থেকে ঊনবিংশ পরিচ্ছদ পর্যন্ত। এই অংশের নাম হচ্ছে আমাটি বেপু। এই আমাটি বেপুর ভিতর অপু এবং দীর্ঘার শৈশবকালের তারা আরো বিকশিত হয়, তারা আরেকটু বড় হয়, এবং প্রকৃতির সাথে তাদের যে ভালো লাগা, যে ভালোবাসা, প্রকৃতিকে তারা ভীষণ পছন্দ করে, ঝড় এলে তারা আম কুড়ায়, তাদের যেই যে সৌন্দর্য, গ্রামের যে শৈশবের যে সৌন্দর্য, সেগুলো তুলে ধরা হয়। এখনকার ছেলেমেয়েরা কেন এগুলো পারে না? এখনকার ছেলেমেয়েরা গ্রামে যে বড় হয়েছে, যে গ্রামের যে শহরে বড় হয়েছে, গ্রামের আলো বাতাসে বড় হয় নাই, ঝড় আসলে আম কুড়ায় নাই, অন্যের গাছের ফল পাড়া খায় নাই, বড়ই চুরি করে নাই, অন্যের গাছ থেকে আম চুরি করে নাই, সে তো আসলে ওই জিনিসটা উপভোগ করতে পারবে না। কেন এখন বাচ্চা কাচ্চারা বাপ মাকে খাওয়ায় না? কারণ ছোটবেলা থেকে ছেলেমেয়েরা ফোন আসক্ত। কথা বুঝতে পারছেন? বাচ্চা কাচ্চারা ছোটবেলা থেকে ফোন আসক্ত। শহরের অধিকাংশ বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, আসে, স্কুল থেকে আসার পরে ফোন চালায়, খালি ফোন চালায়, খালি ফোন চালায়। আমাদের সময় কি এইসব ফোন ছিল? ফোন ছিল না। কথা বুঝছেন? তো এই সবগুলো জিনিস আসলে আহ এই এই 2 নম্বর যে অংশ, সেই অংশে দেখা যায়। এবং এই অংশে আমাটি ভেপু, এই অংশে আমরা এটাও দেখি যে অসুস্থ হয়ে যায় এবং দুর্গার মৃত্যু ঘটে। তখন তাদের পরিবার একটা শোকের ভিতর দিয়ে যায়। যখন এই দুর্গার যখন মৃত্যু হয়, তখন গ্রামে রোগ ব্যাধি, উন্নত চিকিৎসা ছিল না, কবিরাজ দিয়ে মানুষজন চিকিৎসা করাইতো। তো তাহলে এই অংশে 3 নম্বর যেটা, সেই অংশটার নাম হচ্ছে অক্রুর সংবাদ। এই অক্রুর সংবাদ যেটা, এটা হচ্ছে দুর্গার মৃত্যুর পরবর্তী তাদের সংসারে যে গভীর বিষাদ, এবং হরিহরের বাড়ি থেকে যে মেয়ে হরিহরের বাড়িতে যে বাড়ি ফিরে তখন মেয়ের মৃত্যুর যে সংবাদ পায়, অভাব অনটন, দুঃখ দুর্দশা, এবং নিশ্চিন্দপুর গ্রাম ছেড়ে তারা হচ্ছে কাশীর উদ্দেশ্যে চলে যায়। নিশ্চিন্দপুর গ্রাম থেকে পুরো পরিবার তারা কাশীর উদ্দেশ্যে চলে যায়, কাশীতে তারা চলে যায়। এই মোটামুটি পথের পাঁচালী উপন্যাসের খুব ছোটখাটো, খুব অনেক বড় তেমন কোনো ঘটনা এখানে আসলে নাই। এরপর তিনি 2 নম্বর যে উপন্যাসটির আমরা নাম জানি, এই উপন্যাসটার সাথে পথের পাঁচালীর সাথে কানেক্টেড। এই উপন্যাসের নাম হচ্ছে অপরাজিত। অপরাজিত, এই যে অপরাজিত যে উপন্যাসটা আছে, অর্থাৎ এইখানে আমরা দেখতে পেলাম, এর আগের অংশে আমরা যে জিনিসটা দেখলাম, এর আগের অংশে আমরা কি দেখলাম? এর আগের অংশে আমরা দেখলাম যে দুর্গা মারা যায়। দুর্গা মারা যাওয়ার পরে এই যে অপুর যেখান থেকে পথের পাঁচালী উপন্যাস শেষ হয়েছে, ঠিক সেই জায়গা থেকে অপরাজিত উপন্যাস শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ পথের পাঁচালী উপন্যাসের উত্তরখণ্ড বলা হয় এটা, উপসংহার স্বরূপ বলা হয় এটা। পথের পাঁচালী উপন্যাস শেষ, তারপর ঠিক ওই পয়েন্ট থেকে অপু বড় হইতে আসে, এখান থেকে উপন্যাসটা লেখা হয়েছে। প্রায় 2 বছর পরে প্রবাসী পত্রিকাতে উপন্যাসটি ধারাবাহিকভাবে আস্তে 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 প্রকাশিত হয়। তাহলে অপরাজিত এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, ঠিক আছে। আর পথের পাঁচালী এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত। এখানে আমরা আসলে কি দেখি? পথের পাঁচালী উপন্যাসে ধারাবাহিকভাবে আমরা এই উপন্যাসে দেখি, অপরাজিততে দেখি যে কাশী থেকে চলে আসছে অপু, কাশী থেকে চলে আসছে, এবং অপুর যে নতুন জীবন শুরু হয়, পড়াশোনা মেধাবী অপু উচ্চশিক্ষার জন্য কলকাতায় যায়, এবং তার কলকাতার একাকিত্ব জীবন, মায়ের প্রতি দায়িত্ববোধ, পরিবারের টানাপোড়েন, তারপর হচ্ছে শিক্ষা জীবন চালিয়ে যায়, এবং এক সময় তার মা মারা যায়। তারপর অপুর জীবনে যে গভীর যে শূন্যতা সৃষ্টি হয়, কিন্তু সব বাধা সে অতিক্রম করে সে আত্মপ্রতিষ্ঠার পথে সে এগিয়ে যায়। সংগ্রাম, আত্মপ্রতিষ্ঠা, জীবনের কাছে পরাজিত হওয়া, এইসব কাহিনী নিয়ে আসলে অপরাজিত এই উপন্যাসটি লেখা হয়েছে। বুঝতে পেরেছেন? 3 নম্বর যেটা, সেটা নাম হচ্ছে অশনি সংকেত। অশনি সংকেত, অশনি সংকেত, এইটা বুঝতে পেরেছেন? এই উপন্যাসটি 1944 থেকে 1946 এর মধ্যে এই উপন্যাসটি লেখা হয়। এই উপন্যাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1950-এর যে মনন্তর হয়েছে, অর্থাৎ যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ এই উপন্যাসটাতে আসলে ফুটে উঠেছে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে অশনি সংকেত এটা কি, এবং এটা নিয়ে সত্যজিৎ রায় তিনি এই উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাহলে অশনি সংকেত উপন্যাসটা হচ্ছে মূলত 1950-এর মনন্তর বা দুর্ভিক্ষ। 1350 সালে যে 50-এর মনন্তর হয়েছে, এই 50-এর মনন্তর বা দুর্ভিক্ষ হচ্ছে এই উপন্যাসের মূল উপজীব্য। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতেছেন? পড়া বুঝতেছেন? যা যা বুঝাইতেছি বুঝতে হবে কিন্তু। 4 নম্বর,
দৃষ্টি প্রদীপ, দৃষ্টি প্রদীপ, দৃষ্টি প্রদীপ, দৃষ্টি প্রদীপ। তো জিতু নামের এক যুবক, এই জিতুর নামের এক তরুণ যুবকের কাহিনীকে, জীবনকে কেন্দ্র করে আসলে উপন্যাসটা লেখা হয়েছে। চাকরির সূত্রে আমরা দেখি যে সে বিভিন্ন মানুষের সংস্পর্শে যায়, হ্যাঁ, সমাজের বিভিন্ন বৈষম্য, সমাজের বিভিন্ন কুসংস্কার এবং মানুষের যে স্বার্থপরতা সে নিজ থেকে দেখে। আপনি যদি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বুঝেন, আপনার যে মিশেন, আপনার অনেক ধরনের অভিজ্ঞতা হবে। এবং জীবনে প্রেম, বিচ্ছেদ, তারপর হচ্ছে তার মায়ের মৃত্যু, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এই জিতুর জীবন যায় এবং শেষ পর্যন্ত সে আত্ম অনুসন্ধান, জীবন সংগ্রাম এবং বাস্তবতা উপলব্ধি করে। এটাই মূলত এই উপন্যাসটাতে দৃষ্টিপ্রদীপ উপন্যাস। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, দৃষ্টিপ্রদীপ উপন্যাসটি কাকে নিয়ে লেখা হয়েছে? জিতু, বা জিতু কোন উপন্যাসের ক্যারেক্টার? ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়, এই চাঁদের পাহাড় এটা আপনারা সবাই, দেবের একটা সিনেমা আছে চাঁদের পাহাড় নামে। চাঁদের পাহাড়, এই চাঁদের পাহাড় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নাম হচ্ছে শঙ্কর। শঙ্কর চাকরির উদ্দেশ্যে আফ্রিকা যায় এবং আফ্রিকা গিয়ে সেখানে যে রোমাঞ্চকর তার যে অভিজ্ঞতা, হ্যাঁ, এবং পথে পথে বিভিন্ন বন্যপ্রাণী সে দেখেছে, মরুভূমি দেখেছে, আগ্নেয়গিরি সে দেখেছে, মৃত্যুর মুখোমুখি সে চলে গিয়েছে এবং পর্তুগিজ যে অভিযাত্রী সেখানে ছিল তাদের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের সঙ্গে তার কথাবার্তা হয়। অর্থাৎ তার আফ্রিকা ভ্রমণকে কেন্দ্র করে শঙ্কর নামে এক যুবক, তার শঙ্কর, বুঝছেন, তার জীবনকে কেন্দ্র করে উপন্যাসটা আসলে লেখা হয়, শঙ্কর। তাহলে শঙ্করের আফ্রিকা অভিযান নিয়ে চাঁদের পাহাড় উপন্যাসটা লেখা হয়। শঙ্করের আফ্রিকা মহাদেশ ভ্রমণকে কেন্দ্র করে এটা লেখা হয়। ঠিক আছে। এরপর 6 নাম্বার লিখেছেন অরণ্যক। আমি কি বেশি ডিটেলসে পড়াই নাকি ঠিক আছে বললেন? অরণ্যক, বুঝছেন? তো এই উপন্যাসটাতে আমরা দেখি যে সত্যচরণ সে জমিদারির কাজে অরণ্যে গিয়ে সে দীর্ঘ সময় বাস করে। তাহলে উপন্যাসের কেন্দ্রীয় ক্যারেক্টারের নাম কি? সত্যচরণ। সত্যচরণ, সত্যচরণ, এই সত্যচরণ সে জমিদারির কাজে, সত্যচরণ জমিদারির কাজে অরণ্যে গিয়ে, অরণ্য মানে তো বুঝেন বন, সেখানে গিয়ে সে বিভিন্ন আদিবাসীদের সাথে, বিভিন্ন দরিদ্র মানুষের জীবন সে দেখেছে, বিভিন্ন বনজ প্রকৃতির, বনের বিভিন্ন সৌন্দর্য, প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো সে দেখেছে। কিন্তু জমিদারি বন্দোবস্তের কারণে বনভূমি যখন ধ্বংস হতে দেখা তিনি পরবর্তীতে তার ভেতরে যে অপরাধ বোধ এবং শেষে তিনি শহরে ফিরে আসেন এবং অরণ্যের যে স্মৃতিগুলো সেগুলো সে মিস করেন। এই বিষয়াদি নিয়ে, এইসব ঘটনা নিয়ে আসলে অরণ্যক উপন্যাস লেখা হয়েছে। এরপরে 7 নাম্বার অত্যন্ত চমৎকার এবং আমার অত্যন্ত প্রিয় একটা উপন্যাস, আদর্শ হিন্দু হোটেল। আপনারা নিশ্চয়ই উপন্যাসটার নাম শুনেছেন, আদর্শ হিন্দু হোটেল। আপনাদেরকে বলবো যদি সময় পান তাহলে এই উপন্যাসটা পড়বেন, এখানে অনেক মোটিভেশন আছে। হাজারি ঠাকুর নামের এক হোটেলের রাঁধুনিকে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে। তাহলে এই উপন্যাসের কেন্দ্রীয় ক্যারেক্টারের নাম কি? হাজারি ঠাকুর। হাজারি ঠাকুর, হাজারি ঠাকুর। সাহিত্যের ক্লাস কিন্তু অনেক মজা, অনেক প্রেম, অনেক রস, অনেক কিছু আছে। ঠিক আছে। তাহলে হাজারি ঠাকুর সে ছিল নর্মাল একজন মালিকের আন্ডারে, সে রাঁধুনির কাজ করতো, কিন্তু সেখানে তাকে অপমান করা হতো, অবহেলা করা হতো, কিন্তু সে সত্তার সাথে তার কাজ চালিয়ে গিয়েছেন এবং তার একমাত্র স্বপ্ন ছিল সে একটা সময় একটা আদর্শ হোটেল গড়ে তুলবেন। তার রান্না যেই খেত সেই রান্নার প্রেমে পড়ে যেত এবং নানা বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত সে নিজের একটা হোটেল প্রতিষ্ঠা করেন। তার পরিশ্রম, তার সততা, তার আত্মবিশ্বাস, তার স্বপ্ন পূরণের এই কাহিনী নিয়ে উপন্যাসটা লেখা হয়েছে, আদর্শ হিন্দু হোটেল। আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণের লেখা আদর্শ হিন্দু হোটেল। কি বুঝছেন? আচ্ছা, এরপর আসেন আমরা একটা গল্প গ্রন্থের নাম জানবো। গল্প গ্রন্থ, এই গল্প গ্রন্থের নাম পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। মেঘ মল্লার, মেঘ মল্লার, মেঘ মল্লার, মেঘ মল্লার। তাহলে গল্প গ্রন্থের নাম কি? মেঘ মল্লার। তার একটা গল্প আছে, গল্পের নাম হচ্ছে আহ্বান গল্প। এই গল্প থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আহ্বান, আহ্বান গল্পটা কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ এই আহ্বান গল্পে লেখক যখন গ্রামে আসতো, তার গ্রামের একটা ঘটনা নিয়ে তিনি এটা লিখছেন। এক বুড়ি তাকে, তার জন্য বিভিন্ন ধরনের ফল নিয়ে আসতো, টুকিটাকি জিনিস নিয়ে আসতো, তাকে খাওয়াইতো। এই বুড়ি একটা সময় মারা যান। গ্রামে আসলে যে কোনো সময় যা পেতো তার জন্য দুধ নিয়ে আসতো, গরুর দুধ নিয়ে আসতো। গ্রামে আসলে এই বুড়ি তার টেক কেয়ার করতো। বুড়িকে নিয়ে আহ্বান গল্পটা লেখা হয়েছে। তার একটা আত্মজীবনী আছে, আত্মজীবনী, আত্মজীবনী। এই আত্মজীবনী, এটার নাম হচ্ছে ত্রিনাঙ্কুর। 1943 সালে প্রকাশিত হয়। ত্রিনাঙ্কুর, ত্রিনাঙ্কুর, ঠিক আছে, ত্রিনাঙ্কুর আত্মজীবনী। পরীক্ষাতে প্রশ্ন আসবে আত্মজীবনী।
উত্তর হচ্ছে তৃণাঙ্কুর। তিনি দুটো পত্রিকায় সম্পাদনা করেছেন, একটা নাম হচ্ছে চিত্রলেখা আর একটা নাম হচ্ছে দীপক, এবং তিনি রবীন্দ্র পুরস্কার পায় 1950 মরণোত্তর। বুঝতে পারছেন? ইনফরমেশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে। বুঝছেন বুঝছেন? এখন কি কোশ্চেন সলভ করাবো? যা যা পড়াইছি পরীক্ষায় দেখবেন যে মোটামুটি তার মধ্য থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসে, এর বাইরে থেকে তেমন কোনো জিনিসে আমাদের পরীক্ষায় আসে না। চলেন আমরা প্রশ্ন সলভ করি। সো আমাদেরকে কি বলছে খেয়াল করে দেখেন। ওকে, সো আমরা যদি দেখি আমাদেরকে এখানে বলছে কি, বলছে প্রথম প্রশ্ন বলছে পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? পথের পাঁচালী উপন্যাসের লেখক কে বলেন? পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? তাহলে পথের পাঁচালী উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী প্রকাশকাল 1929। এরপর বলছে কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? ইসামতি, মেঘমল্লার, মৌরিফুল, যাত্রা বদল। তাহলে উত্তর হচ্ছে ইসামতি। বুঝছেন? আচ্ছা, এরপর আসেন অপরাজিত উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস? যাত্রাদল, মৌরিফুল, মেঘমল্লার। হ্যাঁ, তারপর হচ্ছে অরণ্যক। উপন্যাস বলছে, উপন্যাস। ঠিক আছে, এগুলো কিন্তু গল্প, আর এটা হচ্ছে উপন্যাস। উপন্যাসটা আমরা পড়েছি। আচ্ছা, এরপর বলছে অপু ও দুর্গা এই দুটি কোন উপন্যাসের, অর্থাৎ অপু দুর্গা কোন উপন্যাসের ক্যারেক্টার বলেন? অপু দুর্গা কোন উপন্যাসের ক্যারেক্টার? উত্তর হচ্ছে পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? উপন্যাস কোনটি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ইছামতি। মেঘমল্লার আমরা পড়েছি। এরপর মোটামুটি আই হোপ আপনারা সবাই এতটুকু পর্যন্ত আলোচনা বুঝতে পারছেন।